আসসালামু আলাইকুম। নুসরাত ফিজিক্স টিউটোরিয়ালের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নুসরাত শারমিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বৈশ্বিক এই দুর্যোগময় সময়ে প্রত্যাশা থাকবে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবসময় দোয়া করি যাতে এই রকম পরিস্থিতি সহসায় চলে যায় এবং আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারি। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি গত লেকচারের কন্টিনিউয়েশন, ওয়েভস, চ্যাপ্টার ওয়েভসের উপরে দ্বিতীয় লেকচার। এটা তোমাদেরই অনুরোধ করা ছিল। তো আশা করছি লেকচারটি তোমাদের জন্য কার্যকরী হবে এবং তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখি আজকে আমাদের কোর্স টাইটেল কি। তোমরা জানো যে আমরা যে টপিকটা করছি সেটা আছে আমাদের বস্তুর ধর্ম, তরঙ্গ, অসিলেশন, স্পন্দন বা প্রপার্টিস অফ ম্যাটার, ওয়েভস অ্যান্ড অসিলেশন কোর্স। আর এর মধ্যে ফিফথ চ্যাপ্টারের টপিক, চ্যাপ্টার নেম ওয়েভস বা তরঙ্গ। আজকের লেকচারটি মূলত ন্যাশনাল ইউনিভার্সিটির বিএসসি অনার্স কোর্সে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। আর আজকের টপিক নিয়ে সেটা হচ্ছে এনার্জি অফ স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গের শক্তির রাশিমালা। এবং সেখান থেকে আমরা দেখব যে স্থির তরঙ্গের ক্ষেত্রে যে শক্তির স্থানান্তর ঘটে না, সেটা আমরা একটু গাণিতিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলো স্টুডেন্ট, শুরু করা যাক। তো আজকে আমরা দেখব এনার্জি অফ স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গের শক্তি পরিমাণটা কেমন হবে। তার আগে আমরা দেখি যে আমরা প্রথম লেকচার আমাদের যেটা ছিল তরঙ্গের স্টেশনারি ওয়েভসের উপরে, সেখানে আমরা যেসব সমীকরণ প্রতিপাদন করেছিলাম সেগুলো কি কি ছিল এক নজরে একটু দেখে নিই। প্রথমে আমরা বের করেছিলাম স্থির তরঙ্গের সমীকরণ কি পেয়েছিলাম? y = a sin 2πnt, যেখানে বিস্তার a হচ্ছে বিস্তার, যার মান ছিল 2a cos 2πx /λ। আচ্ছা, দ্বিতীয় আমরা বের করেছিলাম তরঙ্গস্থিত কোনো কণার বেগকে আমরা ইউ ধরে নিয়েছিলাম। আচ্ছা, আমরা জানি স্মরণকে যদি আমরা সময় সাপেক্ষে একবার ব্যবকলন করি তাহলে আমরা বেগ পাই। তাহলে সেই ব্যবকলন করে আমরা পেয়েছিলাম 4πNA cos 2πx /λ cos 2πnt। আচ্ছা, তারপরে আমরা কি বের করেছিলাম? তরঙ্গস্থিত কোনো কণার ত্বরণ F বের করেছিলাম, যে বেগকে যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হয় তাহলে আমাদের ত্বরণ পাওয়া যাবে। আচ্ছা, তার সেই মানটা আমাদের এসেছিল -8π² n² cos 2πx /λ sin 2πnt। আচ্ছা, তারপর সেখান থেকে আমরা বের করেছিলাম স্থির তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ, যেটা ছিল d²y dt² = v² d²y dx²। তো চলো এবার শুরু করি এনার্জি অফ স্টেশনারি ওয়েভের ইকুয়েশনটা কেমন হবে। স্থির তরঙ্গের শক্তি রাশিমালার প্রথমে আমরা দেখি যে শক্তি রাশিমালায় আমরা জানি মোট শক্তি আমরা পাই কোথা থেকে? গতিশক্তি এবং বিভব শক্তি থেকে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি গতিশক্তির সমীকরণ থেকে আমরা জানি যে k = 12mv²। এই ক্ষেত্রে যদি আমরা ধরি যে স্থির তরঙ্গ যে মাধ্যমে তৈরি হচ্ছে সেই মাধ্যমে স্থির তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের ঘনত্ব যদি রো হয়, রো আমরা জানি যে একক আয়তনের উপরে মোট ভরই হচ্ছে ঘনত্ব, সো m/v হচ্ছে ঘনত্ব। তাহলে এই মাধ্যমটা যদি একক মাধ্যম হয়, স্থির তরঙ্গের ক্ষেত্রে যদি একক আয়তনে মাধ্যমটি একক আয়তনে হয়, তাহলে একক আয়তনে ঘনত্ব কতটুকু হবে? রো = m/1, সো রো = m আমরা পেলাম। তাহলে এই ক্ষেত্রে স্পন্দনরত
স্পন্দনরত কণাসমূহের গতিশক্তি কেমন হবে? 1 নম্বর সমীকরণ থেকে আমরা দেখতে পারি, 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা লিখি তাহলে গতিশক্তি k = হাফ, আর m এর জায়গায় আমরা কি লিখব? এই যে বের করে দেখালাম, রো লিখব। আর v বলতে গেলে কি বলছে, বোঝাচ্ছে স্থির তরঙ্গের যে বেগ, সেই বেগের পরিমাণটা কত? একটু আগে আমরা সমীকরণগুলো লিখলাম, সেই বেগের মানটা হচ্ছে 4 পাই n a cos 2 পাই x ডিভাইডেড ল্যামডা ইন্টু cos 2 পাই n t, এর উপর কি আছে? স্কোয়ার, হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু ভেঙে যদি লিখি তাহলে 16 পাই স্কোয়ার n স্কোয়ার a স্কোয়ার cos স্কোয়ার 2 পাই x ডিভাইডেড ল্যামডা cos স্কোয়ার 2 পাই n t। তো এখান থেকে আমরা বাদ দিয়ে আমাদের কি থাকছে? 216 বাদ গেলে 8 রো পাই স্কোয়ার n স্কোয়ার a স্কোয়ার cos স্কোয়ার 2 পাই x ডিভাইডেড ল্যামডা cos স্কোয়ার 2 পাই n t। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। শক্তি সংরক্ষণ সূত্রানুসারে আমরা কি জানি? আমরা জানি কোনো কণার মোট শক্তি গতিশক্তি, তার গতিশক্তি এবং বিভব শক্তির মোট মানের সমান। স্থির তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমে গতিশক্তি যদি সর্বাধিক হয় তাহলে আমরা মোট শক্তি কি পাবো? গতিশক্তি যদি সর্বাধিক হয় তাহলে বিভব শক্তির পরিমাণ কীরকম হবে? 0। তাহলে স্থির তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের গতিশক্তি সর্বাধিক হলে মোট শক্তি হবে সর্বাধিক গতিশক্তির সমান। আচ্ছা, যেটা আমরা 2 নং ইকুয়েশন হিসেবে লিখে রেখেছি। 2 নং ইকুয়েশনে কী ছিল? k = 8 রো পাই স্কোয়ার n স্কোয়ার a স্কোয়ার cos স্কোয়ার 2 পাই x ডিভাইডেড ল্যামডা cos স্কোয়ার 2 পাই n t। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে স্থির তরঙ্গের গতিশক্তি কোনটুকু? cos স্কোয়ার 2 পাই n t, এই মানটুকুর উপরে কিন্তু নির্ভর করছে। আচ্ছা, তাহলে গতিশক্তি যদি সর্বাধিক হতে হয়, স্থির তরঙ্গের ক্ষেত্রে গতিশক্তির মান যদি সর্বাধিক পেতে হয় তাহলে এই অংশটুকু cos স্কোয়ার 2 পাই n t, দেখো খেয়াল করে, এই অংশটুকু মান কিন্তু সর্বাধিক মানপ্রাপ্ত হতে হবে। কিন্তু আমরা জানি কজের ক্ষেত্রে সর্বাধিক মানপ্রাপ্ত আমরা কখন হই? সর্বাধিক মান হচ্ছে +1, কিন্তু আমরা জানি cos স্কয়ার 2 পাই n t এর সর্বাধিক মান কত? +1। আচ্ছা, এখন 2 নং সমীকরণ থেকে আমরা তাহলে মাধ্যমের একক আয়তনে মোট শক্তিকে কিভাবে লিখতে পারি? যদি আমার cos স্কয়ার 2 পাই n t মান 1 হয় তাহলে বাকি থাকলো কি? 8 পাই স্কয়ার n স্কয়ার a স্কয়ার রো cos স্কয়ার 2 পাই x ডিভাইডেড ল্যামডা, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন একক ক্ষেত্রফল বিশিষ্ট dx দৈর্ঘ্যের, ক্ষুদ্র একটি দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, dx দৈর্ঘ্যের মাধ্যমের আয়তন কীরকম হবে? আয়তন আমরা জানি যে আয়তন সমান ক্ষেত্রফল, হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অথবা ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য দিয়েও আমরা আয়তনকে প্রকাশ করতে পারি। তাহলে আয়তন = ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য কতটুকু? dx পরিমাণে। তাহলে যে ধরেই নিয়েছি যে আমরা ক্ষেত্রফলটা একক পরিমাণ, তাহলে ক্ষেত্রফল যদি একক হয় তাহলে থাকলো কি? dx = dx। তাহলে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে আয়তন = dx। আচ্ছা, এখন তাহলে দেখো একক আয়তনে মোট শক্তি যদি আমরা কি বের করলাম? একক আয়তনে একটু ঐকিক নিয়মের মতো করতে হবে, ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একক আয়তনে মোট শক্তি কত বের করেছি আমরা? del E = 8 পাই স্কোয়ার n স্কোয়ার a স্কোয়ার রো cos স্কোয়ার 2 পাই x ডিভাইডেড ল্যামডা। অতএব dx
আয়তনে dx আয়তন কেন বললাম, এই যে আয়তন সমান কিন্তু আমরা dx বের করে নিয়েছি, তাহলে dx আয়তনে মোট শক্তি পরিমাণ কি হবে, dE ইজ ইকুয়াল টু ডিই, অথবা এখানে মোট শক্তি যেহেতু আমরা টোটালটা বের করে নিচ্ছি তাহলে আমরা ডি দিয়ে ডি ডেল্টা পরিবর্তে ডিই দ্বারা প্রকাশ করি, 8 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো কস স্কোয়ার 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা ইন্টু কত হবে ডিএক্স, ঐকিক নিয়মে সিম্পলি আমরা এটা পেলাম। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার 4 দিয়ে রাখলাম। এখন প্রতি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডাতে মোট শক্তি ই পাওয়া যাবে কিভাবে, যদি আমরা 4 নম্বর সমীকরণকে x ইজিক্যাল টু 0 ধরে নিলাম, এখান থেকে অবস্থানে শুরু আর ল্যামডা দৈর্ঘ্যে, এই তাহলে x ইজিক্যাল টু ল্যামডার মধ্যে মানে একটি তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে আমরা বলছি, তাহলে x এর সীমা কতটুকু, x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু ল্যামডা পর্যন্ত, এই সীমার মধ্যে এনার্জিকে সমকলন করি। তাহলে আমরা 4 নম্বর সমীকরণকে আমরা সমাকলন করে পাই ডিই, তাহলে ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু ল্যামডার মধ্যে সমাকলন করব, 8 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো ইন্টু কস স্কোয়ার 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা ইন্টু ডিএক্স। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, সমাকলনের জন্য কোন অংশটুকুকে সমাকলন করতে হবে, কস স্কোয়ার 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডাকে সমাকলন করতে হবে, কিন্তু এটাকে আমরা সরাসরি সমাকলন করতে পারবো না, এজন্য এটাকে ত্রিকোণমিতিকভাবে একটু সাজিয়ে নিতে হবে। আর আমাদের এই অংশটুকুর কোনো কাজ নেই, এটাকে আমরা বের করে নিচ্ছি, 8 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রোকে আমরা বাইরে বের করে নিচ্ছি, আর ভিতরের অংশকে আমরা 0 টু ল্যামডা সাজিয়ে লিখছি, যে একে যদি আমরা 2 দ্বারা ভাগ এবং গুণ করি, হাফ নিয়ে নিলাম আর ভিতরে 2 নিয়ে নিলাম, তাহলে কি থাকছে কস স্কোয়ার 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে কিন্তু দেখো এটা কি চলে আসলো, 2 কস স্কোয়ার থিটার সূত্র, তাহলে 2 কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস কস 2 থিটা। তাহলে আমাদের এখানে ক্যান্সেল হয়ে 4 থাকলো, 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো, এখানে আমরা তাহলে থাকছে 0 টু ল্যামডা ইন্টু 1 প্লাস কস 2 থিটা, তাহলে 2 টু 4 পাই এক্স ডিভাইডেড ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে এখন আমাদের সমাকলনটা কিন্তু সহজ হয়ে গেল। তাহলে আমাদের সমাকলনের জন্য 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো, তাহলে প্রথম অংশকে যদি আমরা সমাকলন করি তাহলে আমাদের কি থাকছে, এক্স থাকছে, তাহলে লিমিটটা বসিয়ে দিচ্ছি 0 টু ল্যামডা, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারো, প্লাস এই অংশের সমাকলন করলে আমাদের কি থাকছে, সাইন 4 পাই এক্স ডিভাইডেড ল্যামডা ডিভাইডেড 4 পাই ডিভাইডেড ল্যামডা। দেখো এক্সের সাথে যে অংশটুকু সেটা কি হবে, নিচে কিন্তু ভাগ হয়ে যাবে। এটাকে আবার আমরা কি করব, লিমিট বসিয়ে দিব 0 টু ল্যামডা, তাহলে দেখো এই অংশের পরে আমরা কি পাচ্ছি, 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো, তাহলে এই অংশটুকুকে আমরা লিমিটটা বসিয়ে দিই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটাকে ব্র্যাকেটের মধ্যেই রেখে দিই। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে আপার লিমিটটা যদি বসাই তাহলে কি থাকছে, সাইন 4 পাই ল্যামডা ডিভাইডেড 4 পাই ডিভাইডেড ল্যামডা মাইনাস সাইন 0 মান কত, 0, একবারে লিখে ফেললাম। তাহলে আমরা লিমিটটা বসিয়ে দিলাম। এখন চলো দেখি ভিতরের অংশে কি হচ্ছে, তাহলে 4 ল্যামডা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি 4 পাই। এখন সাইন 4 পাইয়ের মান কত, 0, তাহলে আলটিমেটলি পুরো এই টার্মটাই কিন্তু আমাদের মান হয়ে যাচ্ছে 0। তাহলে আমাদের কি লিখবো আমরা নেক্সট লাইনে, 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো, এখানে ল্যামডা মাইনাস 0 ল্যামডা থেকে যাবে আর এখান থেকে 0,
তাহলে আমাদের সমীকরণ চলে আসছে 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো ইন্টু ল্যামডা। তাহলে দেখো এটাই কিন্তু তোমার শক্তির সমীকরণ, মানে 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো ল্যামডা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ই ইজ ইকাল টু 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার ল্যামডা, যা স্থির তরঙ্গের শক্তির রাশিমালা। তো চলো আজকের লেকচারের দ্বিতীয় অংশে আমরা চলে যাই। আচ্ছা, আজকের লেকচারের দ্বিতীয় অংশে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় অংশে আমরা কি বের করব? দেখাবো যে স্থির তরঙ্গের ক্ষেত্রে শক্তির স্থানান্তর ঘটে না, সেটাকে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছি, দেখো যে মাধ্যমে স্থির তরঙ্গ প্রবাহিত হচ্ছে সেটা তরল বা গ্যাসীয় যে কোনো মাধ্যম হতে পারে, সেই মাধ্যমের যদি স্থিতিস্থাপক মানাঙ্ক, এক্ষেত্রে আমরা ধরেছি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি কে হয়, তাহলে আমরা লিখতে পারি কে ইজ ইকাল টু পি ডিভাইডেড মাইনাস ডিওয়াই ডিএস। এটা কীভাবে আসলো? আমরা জানি যে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান আয়তন পীড়ন ডিভাইডেড আয়তন বিকৃতি। আয়তন পীড়ন আমরা জানি প্রযুক্ত ক্ষেত্রফলের উপরে বল, ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল এফ ডিভাইডেড এ। আচ্ছা, এখানে আয়তন বিকৃতি আমরা কি লিখলাম? ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। এখানে ডিওয়াই দেখো আমরা ধরে নিয়েছি আয়তনের পরিবর্তন, আর ডিএক্স হচ্ছে আদি আয়তন। আচ্ছা, মাইনাস কেন নিলাম? মাইনাস নিয়েছি যে চাপের বৃদ্ধিতে আয়তন হ্রাস পায়, এজন্য এখানে ঋণাত্মক চিহ্নটাকে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এফ ডিভাইডেড এ এর পরিবর্তে আমরা কেন পি লিখলাম? আমরা জানি চাপ পি ইজ ইকাল টু এফ ডিভাইডেড এ, তার মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই কিন্তু চাপের পরিমাণ। তাহলে আমরা কি ধরে নিয়েছি? এটা কিন্তু একক ক্ষেত্রফল ধরে নিয়েছি, এজন্য একক ক্ষেত্রফলের উপরে যদি এফ বল প্রযুক্ত হয়, সেই বলটা কিন্তু চাপের সমপরিমাণে হবে। তাহলে এফ ডিভাইডেড এ ইজ ইকাল টু পি ধরে নিয়েছি। আচ্ছা, এখন আমরা নেক্সট ইয়েতে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা সমীকরণটাকে যদি এভাবে সাজিয়ে লিখি যে আমরা পেয়েছি কে ইজ ইকাল টু পি ডিভাইডেড মাইনাস ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি যে পি ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম। এখন আমরা জানি স্থির তরঙ্গের সমীকরণ থেকে আমরা কি জানি? স্থির তরঙ্গের সমীকরণ থেকে আমরা জানি যে y ইজ ইকুয়াল টু 2a cos 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা সাইন 2 পাই এন টি। এখন যদি আমরা এখান থেকে দেখো এক্স এর সাপেক্ষে যদি ওয়াইকে আমরা ব্যবকলন করি ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা মাইনাস 4 পাই এ ডিভাইডেড ল্যামডা। এই যে এখান থেকে বের হয়ে আসছে, দেখো 2 বের হয়ে আসছে, 2 পাই বাই ল্যামডা বের হয়ে আসবে, তাহলে 2 × 4 পাই এ থেকে যাচ্ছে ডিভাইডেড ল্যামডা ইন্টু সাইন, কসকে করলে কী হবে? সাইন 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা ইন্টু সাইন 2 পাই এন টি। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা দেখব যে মাধ্যমের যদি ঘনত্ব রো হয় আর তরঙ্গের বেগ, মাধ্যমের ঘনত্ব রো এবং তরঙ্গের বেগ ভি হলে আমরা কি লিখতে পারি? দেখা যাচ্ছে ভি হলে আমরা লিখতে পারি ভি ইজ ইকাল টু √k
ডিভাইডেড রো। এটা কিন্তু আমরা এই সমীকরণটি আমরা প্রতিপাদন করে দেখিয়েছি। আচ্ছা, তো দেখো তাহলে আমরা কি পাচ্ছি, তরঙ্গের বেগ আর ঘনত্বের মধ্যে সম্পর্কটা কীরকম, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের সাথে ভি ইজ ইকাল টু রুট ওভার আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক ডিভাইডেড ঘনত্ব রো। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, কে ইজ ইকাল টু ভি স্কোয়ার টু রো। আচ্ছা, এখন আমরা যে পেয়েছি, তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, 1 নম্বর সমীকরণ আমাদের ছিল পি ইজ ইকাল টু আমাদের ছিল মাইনাস কে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। তাহলে আমরা এখানে কে কত বের করলাম, কে বের করলাম ভি স্কোয়ার রো, আর ডিওয়াই ডিভাইডেড ডিএক্স পেয়েছিলাম -4 পাই এ ডিভাইডেড ল্যামডা সাইন 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা সাইন 2 পাই এন টি। তাহলে দেখো আমাদের এটা সাজিয়ে লিখি এখন, ভি স্কোয়ার রো 4 পাই এ ডিভাইডেড ল্যামডা সাইন 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা সাইন 2 পাই এন টি। আচ্ছা, এখন দেখো যদি এখানে অতিরিক্ত চাপটা সর্বাধিক হয়, আমরা কি পিকে কি ধরেছিলাম, অতিরিক্ত চাপ, এই অতিরিক্ত চাপ পি, এই পিটা যদি সর্বাধিক হতে হয় তাহলে এখানে কিন্তু এই দুইটি অংশ এর মান কিন্তু 1 হতে হবে। তার মানে পি অতিরিক্ত চাপ পি যদি সর্বাধিক মানের হতে হয় তবে কিন্তু এই সমীকরণের এই দুটি অংশ সাইন 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা এবং সাইন 2 পাই এন টি, ল্যামডা এর মানটা কি হতে হবে, 1 হতে হবে। তাহলে অতিরিক্ত সর্বাধিক চাপকে আমরা যদি এখন অতিরিক্ত সর্বাধিক চাপ, তার মানে এই চাপের যে অতিরিক্ত অংশ আমরা সর্বাধিক ধরে নিচ্ছি, সেটাকে যদি আমরা পি নট দ্বারা প্রকাশ করি তাহলে এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারবো, এই অংশটুকু 1 হয়ে গেল। তাহলে পি ইজ ইকাল টু, এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখতে পারো, আমাদের লাস্ট ইকুয়েশন ছিল 3, 4 দিলাম, তাহলে 4 আমরা লিখতে পারি পি ইজ ইকাল টু ভি স্কোয়ার রো 4 পাই এ ডিভাইডেড ল্যামডা, কারণ এই অংশটুকুকে আমরা কি ধরেছি, 1 ধরে নিয়েছি, অতএব পি নট ল্যামডা। তাহলে আমরা এই যে 4 নম্বর সমীকরণকে আবার সাজিয়ে লিখব, 4 নং সমীকরণ সাজিয়ে লেখা যায় পি ইজ ইকাল টু পি নট সাইন 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা সাইন 2 পাই এন টি। আচ্ছা, তাহলে এই অংশের দেখো এই অংশটুকু পেলাম, এই অংশের যদি আমরা এক্স এর ফাংশনটুকু শুধু পাই তাহলে কেমন লিখতে পারি, পি এক্স ইজ ইকাল টু পি নট সাইন 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা। এটাকে একটা সমীকরণ নাম্বার 5 দিয়ে রাখলাম। তাহলে আমরা দেখো এখানে এই সমীকরণের এক্স এর ফাংশন অংশটুকু লিখে নিলাম, পি এক্স ইজ ইকাল টু পি নট সাইন 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা অংশ। তাহলে আমরা পি সমান আবার কি লিখব, অতএব পি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, এইটুকু সমান আমরা কি লিখেছি, ধরে নিয়েছি পি এক্স। তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি পি এক্স সাইন 2 পাই এন টি। এই অংশটুকু কি ধরে নিলাম, পি এক্স ধরে নিলাম। আচ্ছা, তাহলে পি আর একটু রিভাইজ করি আমরা, দেখো যে পিকে আমরা ধরেছিলাম এই পরিমাণে, আমরা বলেছি যে এই অতিরিক্ত চাপটা যদি সর্বাধিক হতে হয় তাহলে এই দুটো ফাংশনটাকে মান কত আসতে হবে, 1 আসতে হবে।
আচ্ছা, তাহলে 1 আসলে পরে আমরা একটা অতিরিক্ত চাপ ধরে নিয়েছিলাম পি নট। পি নটটা আপনার কত পেলাম? তাহলে পি নট সমান পেলাম এই সমীকরণ থেকে ভি স্কোয়ার রো 4 পাই এ ডিভাইডেড ল্যামডা। আচ্ছা, তাহলে এই মানটাকে আমরা কি করলাম? আমরা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। 4 নম্বর সমীকরণে বসিয়ে পেলাম পি ইজ ইকাল টু পি নট, এইটুকু সমান পি নট লিখে বাকি অংশটুকু থেকে গেল। আচ্ছা, তারপরে আমরা কি করলাম? এই এখন হচ্ছে এক্স এর ফাংশন, এখান থেকে যে এক্স এর ফাংশন ছিল পি এর মধ্যে সেইটুকুকে আমরা আলাদা করে লিখে নিলাম। তাহলে এই অংশটুকু হয়ে গেল পি এক্স। তাহলে আমার ফাইনাল ইকুয়েশন আসলো হচ্ছে পি ইজ ইকুয়াল টু পি এক্স সাইন 2 পাই এন টি। এটাকে সমীকরণ নাম্বার না দিলেও চলবে, 5 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম। তাহলে আমরা পি এক্স সাইন 2 পাই এন টি এটা সমান 5 নম্বর সমীকরণ হিসেবে আমরা রেখে দিলাম। আবার দেখো যে স্থির তরঙ্গস্থিত কণার বেগ আমরা কি লিখেছিলাম? আমরা কিন্তু লেকচারের শুরুতে এটা লিখে নিয়েছি সমীকরণটি, যেটা আমরা গত লেকচারে প্রতিপাদন করেছিলাম। সেটা হচ্ছে ইউ ইজ ইকাল টু 4 পাই এন এ কস 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা কস 2 পাই এন টি। এখান থেকে তাহলে আমাদের এক্স এর ফাংশন কতটুকু হবে? এই অংশটুকুকে আমরা আলাদা করে নিয়ে লিখলাম। তাহলে আলটিমেটলি ইউ এর ফাংশন কি আসলো? ইউ ইজ ইকাল টু ইউ এক্স কস 2 পাই এন টি। এটাকে আমরা সমীকরণ 6 নাম্বার হিসেবে রেখে দিলাম। এখন যদি অতি ক্ষুদ্র সময় ডিটি, অতি ক্ষুদ্র সময় ডিটি অবকাশে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত হবে? শক্তির পরিমাণ আমরা একটু ক্যালকুলেট করে নিই এটাকে। শক্তি আমরা জানি শক্তি পরিমাণ ইজ ইকুয়াল টু কাজের পরিমাণ। এটা তো আমরা জানি, তাই না? শক্তি পরিমাণ হচ্ছে কাজের পরিমাণ। আর কাজ সমান আমরা কি জানি? বল গুণন সরণ। আচ্ছা, এখানে আমরা বলে নিয়েছি কি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে স্থানান্তর। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে একক পরিমাণ। তাহলে একক পরিমাণ আমরা জানি চাপ পি ইজ ইকাল টু এফ ডিভাইডেড এ। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাই হচ্ছে চাপ। তাহলে এ যদি 1 একক হয় তাহলে পি ইজ ইকাল টু এফ। তাহলে এফ এর পরিবর্তে আমরা কি লিখলাম? পি লিখলাম। আর সরণ আমাদের কতটুকু অবকাশে? ডিটি অবকাশে। আমরা জানি সরণ অথবা আগে আমরা বেগ দিয়ে লিখে নিই। বেগের সমীকরণ আমরা কি জানি? বেগ ইজ ইকাল টু সরণ ডিভাইডেড সময়। তাহলে সরণ ইজ ইকুয়াল টু বেগ গুণন সময়। আচ্ছা, আমাদের বেগ এখানে কত? বেগ হচ্ছে ইউ, আর এখানে সময় কতটুকু? ডিটি। তাহলে আমরা কিন্তু এখানে সরণের পরিবর্তে কি লিখব? ইউ ডিটি। এটা আমরা কিন্তু ক্রস মিনিং করছি না, এমনি সাধারণ বীজগাণিতিক গুণন যেটা সেটা। তাহলে আমাদের অতি ক্ষুদ্র সময় ডিটি অবকাশে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত পাচ্ছি আমরা? ই ইজ ইকাল টু পি ইউ ডিটি। দেখো এখন পূর্ণ পর্যায়কালে স্থানান্তরিত শক্তি মানে একক তরঙ্গদৈর্ঘ্য অতিক্রম করতে যে সময় লাগবে সেটাই হচ্ছে আমরা জানি পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে যদি শুরুর সময় 0 থাকে এবং পর্যায়কালের সময় টি হয়, তাহলে আমরা 0 থেকে টি এর ব্যবধানে পিইউডিটিকে সমাকলন করলেই আমরা পেয়ে যাব শক্তি স্থানান্তরের হার। সেক্ষেত্রে 1/t দ্বারা একে ভাগ করে নেব। আচ্ছা, তাহলে আমরা এখানে পি আর ইউ এর মানগুলো বসিয়ে দিলাম 5 নম্বর এবং 6 নম্বর সমীকরণ থেকে। পি এক্স সাইন 2 পাই এন টি এবং ইউ এক্স কস 2 পাই এন টি ডিটি। এখন এখানে দেখো এই সমীকরণকে একটু ত্রিকোণমিতিকভাবে সাজিয়ে লিখছি। 2 উপরে গুণন করলাম, নিচে ভাগ করে নিলাম। তাহলে 2 সাইন থিটা কস থিটা সূত্র চলে আসলো, যেটা হচ্ছে সাইন 2 থিটা। তাহলে 2 থিটা হচ্ছে 4 পাই এন টি। এটাকে সমাকলন করে আমরা পাচ্ছি কস 4 পাই মাইনাস আসবে মাইনাস কস 4 পাই এন টি ডিভাইডেড 4 পাই এন। তাহলে এখন এই মানটাকে যদি আমি বসাই, যদি টি এর জায়গায় আমি ক্যাপিটাল টি বসাই, তাহলে আমাদের কি আসছে? কজের প্রথম অংশ কিন্তু
এম টি। তাহলে দেখো এই অংশ যদি আমি মানটা বসিয়ে দিই, তাহলে প্রথম অংশ থেকে পাচ্ছি cos 4 পাই 1 মাইনাস 1, আর এখানে হচ্ছে এই যে এই শুরুর মাইনাস ছিল আর এখানে ভিতরের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, cos 0 মান হচ্ছে 1। তাহলে দেখো এই অংশ কিন্তু আমরা কি পাচ্ছি, পি এক্স ইউ এক্স ডিভাইডেড 2t ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো স্থির তরঙ্গের ক্ষেত্রে শক্তি স্থানান্তরের হার আমরা কি পরিমাণ পাচ্ছি, 0 পরিমাণে পাচ্ছি। তাহলে আমরা শেষে বলতে পারি যে স্থির তরঙ্গের ক্ষেত্রে শক্তির কোনো স্থানান্তর ঘটে না, শক্তির স্থানান্তরের মানটা কি পরিমাণ হচ্ছে 0। তো স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। আজকের লেকচারটা কেমন লাগলো সেটা তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আজকের লেকচারটা আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।